ধনেখালি যেখানে চার কন্যার লড়াই হচ্ছে, বাম কংগ্রেস, তৃণমূল কংগ্রেস এবং বিজেপি। নাকি মমতা বন্দ্যোপাধ্যায়ের প্রত্যাবর্তন হবে আর বিজেপি বাংলা থেকে বিদায় নেবে, যেটা নিয়ে অবশ্যই স্বপ্ন দেখতে শুরু করেছে ভারতীয় জনতা পার্টি। তারা মনে করছে অ্যান্টি গভর্নমেন্সি। নমস্কার, আমি ষষ্ঠী চট্টোপাধ্যায়। শুরু করছি বাংলার মাটি বাংলার ভোট। 142টি আসনের নির্বাচন আগামী 29শে এপ্রিল। তাই 142টি আসনেই নজর রয়েছে এপার ওপার সব বাংলা। তাই 142টি আসনের নির্বাচনে কারা কতটা এগিয়ে থাকবে, কেই বা বাজিমাত করবে? তৃণমূল কি তাহলে ক্ষমতায় ফিরছে না, নাকি বিজেপির পরিবর্তনের যে ডাক দিয়েছিল সেই ডাকেই মানুষ তাতে সাড়া দিল? নাকি মমতা বন্দ্যোপাধ্যায়ের প্রত্যাবর্তন হবে আর বিজেপি বাংলা থেকে বিদায় নেবে? তাই নজর রয়েছে 142টি কেন্দ্রের দিকে। তাই আমাদের অবশ্যই যেতে হবে সেই হুগলি নদীর তীরে, কারণ হুগলি নদীর তীরে চার কন্যার লড়াই। আর সেই চার কন্যার লড়াইতে কে এগিয়ে থাকবে, কেই বা পিছিয়ে থাকবে? কারণ যে কেন্দ্র নিয়ে আলোচনা করছি অবশ্যই ধনেখালি। যে ধনেখালির কথা বললেই সেই নাসিরউদ্দিন শেখের কথা মনে পড়ে যায়। পুলিশি হেফাজতে মৃত্যু 2018 সাল, যেখানে তৎকালীন কলকাতা হাইকোর্টের প্রধান বিচারপতি অরুণ মিশ্রের ডিভিশন বেঞ্চ সিবিআই তদন্তের নির্দেশ দিয়েছিলেন। এবং অভিযোগের আঙুল ছিল কার দিকে? অভিযোগের আঙুল ছিল বর্তমানে তৃণমূল কংগ্রেসের বিধায়ক অসীমা পাত্রর দিকে। তবে সেদিনে নাসিরউদ্দিন শেখের পরিবার তারা বিচার কি পেয়েছিল? আজকে মামলারই বা কি ভবিষ্যৎ? কোথায় রয়েছে মামলা? কোথায় সিবিআই তদন্ত করেছে? কি বা তার রেজাল্ট? কেউ জানে না। বাংলার আর 5টা ঘটনার মতো এই ঘটনাটাও কিন্তু মানুষের মন থেকে উড়ে গিয়েছে। কিন্তু আমাদের ধনেখালির দিকে নজর রাখতেই হচ্ছে, কারণ 142টা বিধানসভা কেন্দ্রের মধ্যে ধনেখালি যেখানে চার কন্যার লড়াই হচ্ছে, বাম কংগ্রেস, তৃণমূল কংগ্রেস এবং বিজেপি। তৃণমূল কংগ্রেসের প্রার্থী অসীমা পাত্র, বিজেপি জ্যোতি কুমারী, বর্ণালী দাস এবং রুমা আহেরি। এই চতুর্মুখী লড়াই, সেই চতুর্মুখী লড়াই চার কন্যার লড়াই। তাই আমাদের নজর থাকবে ধনেখালি বিধানসভা কেন্দ্রের দিকে। অসীমা পাত্র, জ্যোতি কুমারী এবং সর্বোপরি বাম কংগ্রেসের প্রার্থী নয়, শুধু বামেদের প্রার্থী। লড়াই হবে চার কন্যার। তবে 2016 সালের ফিগারটা কি ছিল? 2016 সালের ফলাফলটা কি ছিল? 2016 সালে অসীমা পাত্রই বা কত ভোটে জিতেছিল, নাকি অন্য কেউ? তাই 2016 সালের দিকে নজর রাখতে হবে ধনেখালি বিধানসভা কেন্দ্র। যে ধনেখালি বিধানসভা কেন্দ্র নিয়েই আমাদের আজকের আলোচনা। অল ইন্ডিয়া তৃণমূল কংগ্রেস ধনেখালি বিধানসভা কেন্দ্র থেকে 1,25,298টি ভোট পেয়েছিল, অর্থাৎ 57.54%। তারপরে 2016 সালেই অল ইন্ডিয়া ফরওয়ার্ড ব্লক তারা পেল 66,654টি ভোট, অর্থাৎ 30.61%। 2016 সালে ভারতীয় জনতা পার্টি তারা পেয়েছিল 16,338, অর্থাৎ 7.50%। এখানেই শেষ নয়, 2016 সালের বিধানসভা নির্বাচনে নোটাতে ভোট পড়েছিল 3,709টি এবং 1.70%।
সেবারে সিপিআইএমএল তারাও প্রার্থী দিয়েছিল, তারা ভোট পেল 1754টি, অর্থাৎ 0.81%। লড়াই হয়েছিল, কারণ তৃণমূল কংগ্রেস সরকারে আসার পর প্রথম তাদের সরকারে থাকা নির্বাচন, তাই 2016 সালে ধনেখালি বিধানসভা কেন্দ্র থেকে তৃণমূল কংগ্রেস জয়ী হয়। কিন্তু 2019-এর লোকসভা নির্বাচনের দিকে তো আমাদের নজর রাখতেই হচ্ছে। হুগলির লড়াই, ঐতিহ্যের শহর, সেই হুগলির দিকে আমাদের নজর থাকছে, কারণ 2019-এর যে লোকসভা নির্বাচন হুগলি জেলার ধনেখালি হুগলি লোকসভা কেন্দ্রের অন্তর্গত। লকেট চট্টোপাধ্যায় ভারতীয় জনতা পার্টি 6,71,448টি ভোট পেল, অর্থাৎ 46.03%। তারপরে অল ইন্ডিয়া তৃণমূল কংগ্রেস তারা ভোট পেল কত? 5,98,086টি ভোট, অর্থাৎ শতাংশের বিচারে 41.00%। কিন্তু 3 নম্বরে কারা ছিল? সিপিআইএম। হুগলি জেলা একসময় বামেদের গড় হিসাবে পরিচিত, সেই হুগলি জেলায় বামেরা ভোট পেল 1,21,588, অর্থাৎ 8.34%। ইন্ডিয়ান ন্যাশনাল কংগ্রেস তারা 2019-এর লোকসভা নির্বাচনে 25,374টি ভোট পেল, অর্থাৎ 1.74%। নোটাতে ভোট পড়েছিল কত? নোটাতে ভোট পড়েছিল 13,525, অর্থাৎ 0.93%। লড়াই হয়েছিল 2019-এর লোকসভা নির্বাচনে। দিল্লির সরকার কারা গড়বে? জোটের সরকার হবে, নাকি কংগ্রেস আবার ফিরে আসবে, নাকি বিজেপি? লড়াই ছিল। তবে বাংলার হুগলি জেলা থেকে লকেট চট্টোপাধ্যায়ের একটি আসন, যা সংসদে নরেন্দ্র মোদীর হাত শক্ত করেছিল। কিন্তু 2021-এর বিধানসভা নির্বাচন, 2021-এর বিধানসভা নির্বাচনের দিকে নজর রাখতে হয়, কারণ সে বছরও লড়াই হয়েছিল হাড্ডাহাড্ডি, নেক টু নেক লড়াই, যে লড়াইটা 26-এ। তবে 26-এর নির্বাচনের আঙ্গিকটা সম্পূর্ণ আলাদা। একদিকে শাসক দলের বিরুদ্ধে একের পর এক দুর্নীতির অভিযোগ, তার পাশাপাশি এসআইআর প্রক্রিয়া, দুটো জায়গা থেকেই হয়তো বিরোধীরা অনেকটা ফসল তুলে নিতে পারত, কিন্তু বিধিবাম বিরোধীরা এসআইআরের ফসল খুব একটা তুলে নিতে পারেনি। কিন্তু দুর্নীতির ইস্যুতে বিরোধীরা সেইভাবে গলা ফাটাচ্ছে না, খুব একটা দেখতেও পাওয়া যাচ্ছে না। খালি এসআইআর 2021-এ ছিল সিএএ, এনআরসি, আর এবারে 26-এ এসআইআর। কারণ 2021-এর বিধানসভা নির্বাচনে অল ইন্ডিয়া তৃণমূল কংগ্রেস অসীমা পাত্র 1,24,776টি ভোট পেয়েছিল। শুধু তাই নয়, 50% বেশি তারা ভোট পায়, অর্থাৎ 53.36%। কিন্তু ভারতীয় জনতা পার্টি তারা দ্বিতীয় স্থানে এলেও অসীমা পাত্রকে ছুঁতে পারেনি। তারা পেয়েছিল 94,617টি ভোট, অর্থাৎ শতাংশের বিচারে 40.46%। আমরা যেটা দেখব যে 53.36%, সেখানে 40.46%, প্রায় কাছাকাছি 9.5% বেশি ভোট পেয়েছিল ধনেখালির অসীমা পাত্র। লড়াকু নেত্রী, প্রতিটা নির্বাচনের সময় নয়, বিভিন্ন আন্দোলনে আমরা দেখেছি অসীমা পাত্র যথেষ্ট ভূমিকা রয়েছে। সেই আন্দোলনগুলোর মুভমেন্টে আমরা অসীমা পাত্রকে দেখি। যদিও বিধানসভা অধিবেশন চলে, যখন এ রাজ্যের বিরোধীরা বিধানসভায় গলা ফাটায়, তখন আমরা অসীমা পাত্রকে দেখি যে তার যে ভূমিকা, সত্যি সেটা দেখার মতো। আমরা যারা রাজ্য বিধানসভা, রাজ্যের আইনসভার সাংবাদিকতা করি, আমরা দেখি কোন বিধায়ক
কতটা তাদের জেলা, তার এলাকা, তার কেন্দ্র নিয়ে আলোচনা করে। কিন্তু অসীমা পাত্রর কথা যদি বলা হয়, অসীমা পাত্র বিভিন্ন সময় অসীমা পাত্রকে দেখা গিয়েছে বিধানসভায় অ্যাক্টিভ সদস্য হিসাবে। সেই অসীমা পাত্র 2021-এর বিধানসভা নির্বাচনে 1,24,776টি যেমন ভোট পেয়েছিল, ইন্ডিয়ান ন্যাশনাল কংগ্রেস, বাম কংগ্রেসের জোট ছিল 2021-এর বিধানসভা নির্বাচনে। ইন্ডিয়ান ন্যাশনাল কংগ্রেস 9,033টা ভোট পেয়েছিল। এবং শুধু তাই নয়, 3.86% ইন্ডিয়ান ন্যাশনাল কংগ্রেস ভোট পেয়েছিল। সিপিআইএমএল তারা পেয়েছিল 2,182টি ভোট, অর্থাৎ 1.20%। সেবারে কংগ্রেসের প্রার্থী দেওয়া হয়েছিল, বামেদের তরফ থেকে তাকে সমর্থন করেছিল, কিন্তু ভোট পেয়েছিল 9,033টা। ভাবতে পারছেন, যেখানে 94,000 বিজেপি, 1,24,000 তৃণমূল কংগ্রেস, সেখানে বাম কংগ্রেসের জোট 9,033টি। সিপিআইএমএল তারা প্রায় 2,182টি ভোট পেয়েছিল। নোটায় ভোট পড়েছিল কত? 3,230টা, অর্থাৎ 0.93%। অসীমা পাত্র 30,159 ভোটে জয়লাভ করে। ধনেখালি বিধানসভায় 26-এ তাহলে কি হবে? কারণ এই এসআইআর পর্বে ধনেখালিতেও বহু মানুষের নাম বাদ চলে গিয়েছে। যারা বাদ পড়েছেন তারা এবছর অর্থাৎ 2026-এ হয়তো তারা আর ভোট দিতে পারবেন না, হয়তো পরবর্তীতে তারা ভোট দিতে পারবেন, কিন্তু 2026-এ যাদের নাম বাদ চলে গিয়েছে তারা কতটা ভোট দিতে পারবেন তা নিয়ে বিরাট একটা সংশয় রয়েছে। যদিও তাদের জন্য লড়াই চালাচ্ছে রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। ইতিমধ্যে সুপ্রিম কোর্টে যারা ট্রাইব্যুনাল থেকে খালি হাতে ফিরেছিল তারা সুপ্রিম কোর্টে পৌঁছেছিল, কিন্তু সুপ্রিম কোর্ট আবার সেই ট্রাইব্যুনালকে দেখিয়ে দিয়েছে। সুপ্রিম কোর্ট আর কোনো দায় নিতে চাইছে না। তাহলে বাংলার মানুষ কোথায় যাবে? দেশের শীর্ষ আদালত তারা বলছে ট্রাইব্যুনালে যান, আর ট্রাইব্যুনালে গিয়ে যে অভিজ্ঞতা হচ্ছে মানুষের, তা বলার অপেক্ষা রাখে না। তাই 2021-এর বিধানসভা নির্বাচনের পর 2026-এর 5 বছরে অসীমা পাত্র তার গড়টা আদৌ ধরে রাখতে পারবেন? কারণ 4 কন্যার লড়াই রয়েছে। সেই 4 কন্যার লড়াই, একদিকে যদি আমরা সোনারপুর দক্ষিণের দিকে তাকাই, সেখানেও কিন্তু 4 কন্যার লড়াই রয়েছে। অসীমা পাত্র বিধানসভা কেন্দ্রতে তাই, একদিকে বিমলা, একদিকে অসীমা পাত্র, একদিকে তৃণমূল কংগ্রেস, একদিকে বিজেপি। চতুর্মুখী লড়াই হলে লড়াই টালে বিজেপি এবং তৃণমূল কংগ্রেসের মধ্যে, সেদিকেই নজর রাখবো। তবে অবশ্যই দেখতে হয় 2024-এর লোকসভা নির্বাচনের দিকে। 2024-এর লোকসভা নির্বাচন, জেলা হুগলি, কেন্দ্র ধনেখালি। ধনেখালি তাঁত আছে নাম করা, অনেকেই জানেন, বিশেষ করে মহিলারা। ধনেখালি তাঁত বিখ্যাত। সেই ধনেখালি বিধানসভা কেন্দ্র, ধনেখালি বিধানসভা কেন্দ্রে আমরা দেখেছি 2021, কিন্তু 2024-এর যে লোকসভা নির্বাচন, সেখানে যে লড়াই হয়েছিল সেখানে তৃণমূল কংগ্রেস বাজিমাত করেছিল। কারণ 2024-এর যে লড়াই হয়েছিল, একদিকে রচনা বন্দ্যোপাধ্যায় আর একদিকে লকেট চট্টোপাধ্যায়, দুজনে মিলে একটি ছায়াছবিও তারা করেছিল। একই সিনেমাতে দুজন অভিনয় করেছিল, দুজনেই তাদের ভূমিকা বাংলার মানুষ দেখেছে, কিন্তু সেই ভূমিকা ছিল বাস্তবের নয়। কিন্তু এখানের লড়াইটা ছিল বাস্তবের মাটিতে দাঁড়িয়ে। অর্থাৎ কারণ তৃণমূল কংগ্রেসের তার এজেন্ডা, তাদের নীতি, এদিকে বিজেপির তাদের নীতি আদর্শ, দুটো আলাদা আলাদা প্ল্যাটফর্ম ছিল। কিন্তু সেই লড়াইতে বাজিমাত করেছিল অবশ্যই তৃণমূলের রচনা বন্দ্যোপাধ্যায়। সেই রচনা বন্দ্যোপাধ্যায় তিনি 7,02,744 ভোটে জয়লাভ করেছিল, মাফ করবেন, ভোট পেয়েছিল।
এবং শুধু তাই নয়, 46.31% ভোট পেয়েছিল রচনা বন্দ্যোপাধ্যায়, বিজেপির লকেট চট্টোপাধ্যায় 6,25,891টি ভোট পেয়েছিল, অর্থাৎ শতাংশের বিচারে 41.24% ভোট পেয়েছিল। সেখানে বাম কংগ্রেসের জোট 1,39,919টি ভোট পেয়েছিল, অর্থাৎ 9.22% ভোট পেয়েছিল তারা। নোটায় ভোট পড়েছিল 13,352, অর্থাৎ 0.88%। ইতিমধ্যেই আপনারা জানেন 2,407 কোম্পানি দিয়ে 16টি জেলায় 152টি আসনে নির্বাচন হয়ে গিয়েছে 23শে এপ্রিল। সেখানে বিজেপি বলছে 110টা আসন পাবে, আবার শুভেন্দু অধিকারী বলছে 125টা আসন পাবে। মমতা বন্দ্যোপাধ্যায়ের দল তৃণমূল কংগ্রেসের কুণাল ঘোষ বলছে বঙ্গে 130টা আসন পাবে। লড়াই হয়েছে, বিপুল পরিমাণে ভোট পড়েছে, 92% পোল হয়েছে উত্তরবঙ্গে, যেটা নিয়ে অবশ্যই স্বপ্ন দেখতে শুরু করেছে ভারতীয় জনতা পার্টি। তারা মনে করছে অ্যান্টি গভর্নমেন্সি, অর্থাৎ সরকারের বিরুদ্ধে গেছে এই ভোট। আর শাসক বলছে না, শাসক বলছে ভুল ব্যাখ্যা দিচ্ছে বিজেপি। কারণ এইবারের ভোটে প্রতিটা মানুষ ভোট দিতে যাচ্ছে, একজন মানুষও বাদ যাচ্ছেন না যারা ভোটের লাইনে নেই। যে কারণে আমরা দেখেছি 4 জন মারা গিয়েছে এবারের ভোটে। তবে সেটা হিংসার ঘটনায় নয়, সেটা বোমাগুলিতে নয়, প্রচণ্ড গরম, তীব্র দাবদাহের মধ্যে মানুষ নিজের অস্তিত্ব টিকিয়ে রাখতেই ভোট দিতে গিয়েছিলেন, এবং সেই ভোট দিতে গিয়ে 4 জন মানুষ প্রাণ হারিয়েছে। মানুষ প্রাণ হারিয়েছিল SIR এর লাইনে দাঁড়িয়ে, মানুষ প্রাণ হারিয়েছে ট্রাইব্যুনালের লাইনে দাঁড়িয়ে। আর কত লাইনে দাঁড় করাবে নরেন্দ্র মোদী? আর কতদিন এইভাবে লাইনে দাঁড় করিয়ে রাখবে বাংলার মানুষকে? তারা ভাবছে বাংলার মানুষ হচ্ছে গিনিপিগ। শুধু বাংলার মানুষ বলে নয়, সমগ্র ভারতের মানুষকে নরেন্দ্র মোদীর সরকার ভাবে গিনিপিগ। কখনো আধার কার্ড, কখনো ডিমনিটাইজেশন, কখনো ভ্যাকসিনের লাইন, একের পর এক জায়গায় মানুষকে দাঁড় করিয়ে দিয়েছে। তৃণমূল কংগ্রেসের বিরুদ্ধে একাধিক অভিযোগ, মাথার চুল থেকে পায়ের নখ পর্যন্ত তৃণমূল নাকি দুর্নীতিতে ভরে গিয়েছে। কিন্তু বিজেপি শাসিত যে রাজ্যগুলো রয়েছে সেই রাজ্যগুলোতে কি অবস্থা, সেই রাজ্যগুলোকে নিয়ে একবারও আলোচনা করে আমরা বিভিন্ন সমাবেশগুলোতে দেখছি। প্রধানমন্ত্রী বলছেন, স্বরাষ্ট্রমন্ত্রী বলছেন, বিভিন্ন বিজেপি শাসিত রাজ্য থেকে মুখ্যমন্ত্রীরা আসছেন, অনেক কথা বলছেন। কেউ বলছেন আসাম মডেল হবে, কেউ বলছে উত্তরপ্রদেশ মডেল হবে। কিন্তু সেখানে হয়েছেটা কি, সেখানে হচ্ছেটা কি? সেখানকে বেকার নেই? সেখানে কি কর্মসংস্থান এতই উদ্বৃত্ত? সেখানে কোনো সমস্যা নেই? সেখানে নারীরা সুরক্ষিত না? এই কথাগুলোর মধ্যে কোনোটাই না, কোনোটাই নয়। উত্তরপ্রদেশের কথা যদি বলতে হয়, উত্তরপ্রদেশের মানুষ বাংলায় এসে কাজ করে। আসামের কথা যদি বলা হয়, আসামের মানুষ বাংলায় কাজ করছে। উত্তরবঙ্গের থেকে শুরু করে দক্ষিণবঙ্গ, মহিলাদের নিরাপত্তা নিয়ে বারবার বিজেপি প্রশ্ন করছে। কিন্তু আমরা প্রশ্ন করছি, বাংলার মানুষও জানতে চায় উত্তরপ্রদেশে কেন হাথরসের ঘটনা ঘটল, কেন উন্নয়নের ঘটনা ঘটল, কেন একজন মহিলাকে চিৎকার করে বলতে হচ্ছে আমাকে বাঁচান, গাড়ি থেকে ছিনিয়ে নিয়ে চলে যাচ্ছে, নিরুপায় মানুষ দাঁড়িয়ে দেখছে, কিছু করতে পারছে না। আজকে কোথায় মহিলারা নিরাপদ? বাংলায় যে ঘটনা ঘটছে, বাংলায় যে ঘটনা ঘটে তার তীব্র বিরোধিতা আমরা করি। ঘৃণ্য যারা কাজ করবে তাদের চূড়ান্ত সাজা ফাঁসি ছাড়া আর অন্য কিছু হতে পারে না। কিন্তু তা বলে বাংলায় মহিলাদের নিরাপত্তা নেই? ডাহা মিথ্যে কথা বলে যাচ্ছে। কিন্তু এসআইআর দিয়ে বিজেপি মনে করছে
এবার বাংলা তারা বাজিমাত করবে। তাই 2024-এর লোকসভা নির্বাচনের ভোটার তালিকা 2026-এর ভোটার তালিকা থেকে সম্পূর্ণ আলাদা করে দিয়েছে। 92% ভোট পড়েছিল, বিজেপি যাতে মনে করছে তারা অলরেডি সরকার গড়ার লক্ষ্যে এগিয়ে চলেছে। তৃণমূল তো ছিলই, পরিবর্তনই তো হবে, কিন্তু সেই পরিবর্তন বিজেপির পক্ষে না বিজেপির বিপক্ষে। এসআইআর পর্বটা আমাদের দেখতে হবে। এসআইআর পর্ব, কারণ তৃণমূল কংগ্রেসের বিধায়ক অসীমা পাত্র তিনি বিজয়ী হয়েছিলেন 2021-এর বিধানসভা নির্বাচনে 30,159 ভোটে। আর এসআইআর, যে এসআইআর দিয়ে এত মানুষের মাথা ব্যথা, সেই এসআইআরে বাদ পড়েছেন 13,680 জন 16ই ডিসেম্বর 2025। এখানেই শেষ নয়, আবার এসআইআরে বাদ পড়েছেন 851 জন 28শে ফেব্রুয়ারি 2026। শেষ এখানেই না, এসআইআর হয়েছে হোক, আমরা প্রতিবার বলেছি, বারবার বলছি এসআইআরের প্রয়োজনীয়তা আছে, কিন্তু এসআইআর মানে তো এই নয় যে বাংলাদেশি ঘুষপেটিয়া রোহিঙ্গারা বাংলায় ভরে গেছে, তাহলে তো বাংলার মানুষ বাংলা ছেড়ে বিহার, উড়িষ্যা, ঝাড়খণ্ডে পালাতো। উত্তরবঙ্গ নিয়ে এত বড় বড় কথা বলে, উত্তরবঙ্গ নিয়ে বিজেপি বলে উত্তরবঙ্গে সব ঠিক আছে। যদি আমরা প্রশ্ন করি ভারত ভুটান সীমান্ত, সেই ভারত ভুটান সীমান্ত থেকে হু করে লোক ঢুকেছে। যদি লোক না ঢোকে তাহলে শিলিগুড়ি থেকে শুরু করে কার্শিয়াং, দার্জিলিং, কালিম্পং, পরপর বিধানসভা কেন্দ্রগুলো, শুধু তাই নয়, মাদারিহাট, আলিপুর, দিনহাটা, নাটাবাড়ি, ডাবগ্রাম, ফুলবাড়ি, এমন অনেক বিধানসভা রয়েছে। প্রতিটা বিধানসভা থেকে মোটামুটি 12 থেকে 14,000 বা তার থেকেও বেশি ভোটারের নাম বাদ চলে গেছে। এই প্রশ্নের উত্তর তো দিতে হবে। বাংলার মানুষকে যদি বাংলাদেশি ঘুষপেটিয়া রোহিঙ্গা তকমা দেন, বাংলার মানুষকে জবাব দিতে হবে না? জবাব তো দিতে হবে। কিন্তু এসআইআর হয়েছে ধনেখালি বিধানসভা কেন্দ্রে 14,531 জনের নাম বাদ চলে গেছে। আর ইলেকশন কমিশন বলছে 27 লক্ষ মানুষের মধ্যে 139 জন মানুষ নাকি এসআইআরে দ্বিতীয় পর্বে নয়, চতুর্থ পর্বে তারা ভোটার লিস্টে স্থান পেয়েছে। ভাবতে পারেন, 27 লক্ষ মানুষের মধ্যে 139 জন নাকি ট্রাইব্যুনাল থেকে ছাড় পেয়েছে। তাহলে ট্রাইব্যুনালে কি অবস্থা বুঝতে পারছেন? কিভাবে চলছে ট্রাইব্যুনাল? সুপ্রিম কোর্ট বলেছিল প্রথম দফা নির্বাচনে 23 তারিখ হলে 21 তারিখ পর্যন্ত নাম তোলা যাবে, আর 29 তারিখের দ্বিতীয় দফার ভোটের আগে 27 তারিখ পর্যন্ত নাম তুলতে পারবে, অর্থাৎ 27শে এপ্রিল। প্রথম দফায় 139, 27 লাখের মধ্যে। দ্বিতীয় দফায় কতটা হতে পারে? শুধু নির্বাচন কমিশন তারাই মূলত বিজেপিকে যে বাঁচিয়ে রেখেছে এ কথা বলার অপেক্ষা রাখছে না। কারণ প্রথম দফায় 60 লক্ষ মানুষের নাম বাদ গেছে, সেখানে সেই 60 লক্ষর কাছাকাছি নাম বাদ যাওয়াতে কারোর কোনো প্রশ্ন ছিল না, কারণ সেখানে মৃত ভোটার ছিল, স্থানান্তর ভোটার ছিল, এবং শুধু তাই নয়, ডুপ্লিকেট ভোটার ছিল। তাই কোনো রাজনৈতিক দল, সে তৃণমূল হোক, সিপিএম, কংগ্রেস, আইএসএফ, জনতা উন্নয়ন পার্টি, কেউ কখনো কোনো প্রশ্নের উত্তর তারা দেয়নি, প্রশ্ন তারা করেনি। কিন্তু তারপরে মমতা বন্দ্যোপাধ্যায় যদি সুপ্রিম কোর্টে না পৌঁছতেন, তাহলে সেই 59 লাখ মানুষের নাম আবারও বাদ চলে যেত। 59 লাখ মানুষের নাম বাদ চলে যেত আবারও। তাহলে প্রায় ধরে নেওয়া যাক 1,20,00,000 যে টার্গেট শুভেন্দু অধিকারী, দিলীপ ঘোষরা দিয়েছিল। আজ মমতা বন্দ্যোপাধ্যায় সুপ্রিম কোর্টে গিয়েছিল লজিক্যাল ডিসক্রিপেন্সির নামে, যেভাবে নির্বাচন কমিশন একের পর এক নাম কেটে বাদ দিয়েছিল, সেই 59 লাখ মানুষের মধ্যে প্রায় 30 লাখ মানুষ তারা ভোটার লিস্টে স্থান পেয়েছে। সেখানে ডিলিটেড ছিল
সেখানে লজিক্যাল ডিসক্রিপেন্সি ছিল, তার মধ্যে অনেক প্রার্থীদের নামও ছিল, যেমন যেমন হাসানে কাজল শেখের নাম ছিল। শুধু তাই নয়, শশী পাঁজারও নাম ছিল। এরকম অনেক প্রার্থী ছিল, ফারাক্কার কংগ্রেসের প্রার্থী, কিন্তু সুপ্রিম কোর্টের গুতোয় নির্বাচন কমিশন একেবারে কুপোকাত। কিন্তু ধনেখালি, হুগলির ধনেখালি, সেখানে এসআইআর হওয়ার পরে অসীমা পাত্র কি পারবে তার আসনটা ধরে রাখতে? প্রশ্ন তো এখানেই। প্রায় 14,531 জনের নাম বাদ চলে গেছে। তাহলে কি হবে? তাহলে কি হবে ধনেখালিতে? কারণ তৃণমূল বিধায়ক অসীমা পাত্র বিজয়ী হয়েছিল 30,159 ভোটে, ব্যবধানে জয়লাভ করেছিলেন। তার প্রাপ্ত ভোট থেকে 15,628 জনের নাম কম বাদ পড়েছে, অর্থাৎ 30,000-এর 50% কাছাকাছি। 50% এখনো এগিয়ে রয়েছে কাছাকাছি অসীমা পাত্র। এসআইআর হয়েছে, 2021-এর প্লেট দেখেছেন আপনারা, যেখানে 1,07,000-এর কাছাকাছি ভোট পেয়েছিল, সেখানে 90,000-এ ভোট পেয়েছিল ভারতীয় জনতা পার্টি। এসআইআর হলে 15,000-এর নাম বাদ চলে গেল। অসীমা পাত্রকে কাত করানো মুশকিল রয়েছে, কারণ অসীমা পাত্রর এলাকায় যথেষ্ট সংগঠন রয়েছে, বুথ লেভেলে তার সংগঠন রয়েছে। কিন্তু বিজেপিও ছেড়ে দেওয়ার পাত্র নয়, কংগ্রেস ছেড়ে দেওয়ার পাত্র নয়, সিপিআইএম ছেড়ে দেওয়ার পাত্র নয়। তাই চতুর্মুখী লড়াই, চার কন্যার লড়াই। কিন্তু চার কন্যার লড়াইয়ে শেষ কে হাসবে? বিজয়ের হাসিটা কে হাসবে? কার গলায় বা ধনেখালির বিজয়ী মালা পড়বে? অবশ্যই নজর থাকবে 4 মের দিকে। 4 মে ধনেখালিতে কি হবে অবশ্যই আপনাদের পরবর্তী ভিডিওতে নিশ্চয়ই জানাবো। তবে আজকের মতো শেষ করছি। বাংলার মাটি, বাংলার ভোট, দাদা দিদির রাজনীতির প্ল্যাটফর্মে চলা এই প্রোগ্রামটা অবশ্যই দেখবেন। সঙ্গে সঙ্গে অবশ্যই সাবস্ক্রাইব করুন এবং আপনার মতামত জানান। আবারও আসবো ফিরে 142টা আসনের মধ্যে আরও এমন কিছু কেন্দ্র বা আসন রয়েছে যেগুলো অবশ্যই নজর কাড়ে।